নমস্কার, শান্তন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছে আমি দীপান্বিতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। গোল্ডেন আওয়ারে আইএলএস হাসপাতালে সফল অপারেশন হওয়ায় স্থিতিশীল অবস্থায় রয়েছেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। শুক্রবার রাতে আইএলএস হাসপাতালে সফল অপারেশন হয় অধ্যক্ষের। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার অন্যান্য সদস্য এবং ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব। এ মুহূর্তে চিকিৎসকদের অবজারভেশনে রাখা হয়েছে অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনকে। শুক্রবার সন্ধ্যায় আগরতলা থেকে ধর্মনগরের উদ্দেশ্যে রেলপথে রওনা হওয়ার জন্য আগরতলা রেল স্টেশনে যান অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। রেল স্টেশন সংলগ্ন স্থানে তিনি টয়লেটে গেলে সেখানে মাথা ঘুরিয়ে পড়ে যান। সঙ্গে সঙ্গে সেখান থেকে অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনকে নিয়ে যাওয়া হয় হাপানিয়া স্থিত ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে সিটি স্ক্যান করা হয় তাঁর। অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের এই শারীরিক অবস্থার কথা জানতে পেরে সঙ্গে সঙ্গে ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। সেখানে যান বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সহ আরও অনেকে। সিটি স্ক্যান করানোর পর তার রিপোর্টের উপর ভিত্তি করে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা কথা বলেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের পরিবারের লোকজনদের সঙ্গে। এরপরে সেখান থেকে মুখ্যমন্ত্রীর কনভয়ের সঙ্গে অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনকে নিয়ে আসা হয় আইএলএস হাসপাতালে। সেখানে সঙ্গে সঙ্গে শুরু হয় চিকিৎসা। চিকিৎসকদের একটি বিশেষ টিম একেবারে গোল্ডেন আওয়ারে অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের অপারেশন করেন। চিকিৎসকদের এই অপারেশন সফল হওয়ায় আপাতত স্থিতিশীল অবস্থায় রয়েছে অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, এমনটাই জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। উপস্থিত ছিলেন রাজ্য মন্ত্রিসভার সদস্যদের পাশাপাশি ভারতীয় জনতা পার্টির একাধিক নেতৃত্বরা। এরকম ঘটনা, ওনার তো স্ট্রোক করেছে, কোথায় আছে টিএমসি? তো আমি কোন রকমে ওই জায়গায় দু চারটি কথা বলে আমি সেখান থেকে টিএমসিতে আমি যাই। টিএমসিতে যাওয়ার পর আমি চিন্তা করলাম যে যখন খবর নিলাম পুরো ডিটেল, আমি ভাবলাম কোথায় কোথায় পরবর্তী সময়ে কি করলে কোন ডাক্তারবাবুর সাথে যোগ করলে ওদের সাথে আমি গাড়িতে বসেই যোগাযোগ করলাম। তো সব দিকে আমি প্রস্তুতি রেখে, ইভেন আমি ভেবেছিলাম যদি এরকম প্রয়োজন হয় তো এয়ার অ্যাম্বুলেন্স যদি দিতে হয় তো সেখানেও কথা বলে রাখলাম যদি কোনো কারণে হয় এরকম। তো বাই দিস টাইম টিএমসিতে আমি যাই। সেখানে যাওয়ার পরে আমি দেখলাম ওখানকার ডাক্তারবাবুরা যথেষ্ট ওনাকে যে প্রিলিমিনারি যা চিকিৎসা দরকার, মেনিটল থেকে আরম্ভ করে সব, এবং সিটি স্ক্যান এভরিথিং দে হ্যাভ ডান। এবং ওনাকে যে ইনটিউবেশন করতে অসুবিধা হচ্ছিল, ওখানে অ্যানেস্থেসিওলজিস্ট ছিল, ওনার লিডারশিপে সেই অ্যানেস্থেসিওলজিস্টের কারণে সেখানে ইনটিউবেশনটা সম্ভব হয়েছে। তো খুবই ভালোভাবে ওনারা ট্রিটমেন্টটা করাতে, এবং পাশাপাশি যখন বলা হলো যে সিটি স্ক্যানের পরে একটা মেসিভ, যেটা কার্ডিওভাস্কুলার মেসিভ রক্তক্ষরণ হয়েছে ইন্ট্রাক্রেনিয়াল। তো এখানে প্রবলেম হচ্ছে যে মিড লাইন শিফট করে গেছে, মানে মিড লাইন ব্লাডের যেটা বেরোয় সেখান থেকে মিড লাইন শিফট হয়, তাহলে একটু উদ্বেগজনক বিষয়। তো আমরা ঠিক করলাম যে এখানে নিয়ে আসি। তো এখানে আমরা আমার ইয়ের সাথে আমি নিয়ে আসলাম, আমাদের কনভয়ের সাথে, যাতে সময় নষ্ট না হয়। আমি এখানকার যে ট্রাফিক এসপি ওনাকেও যোগাযোগ করি যে রাস্তা যাতে ক্লিয়ার থাকে। তো সেইভাবে যাই হোক খুব অল্প সময়ের মধ্যে আমরা এখানে নিয়ে আসলাম। বাকি ডাক্তারবাবুদের প্রথম বলেছিলাম যে ওখানে যেতে, কিন্তু আমরা পরবর্তী সময় দেখলাম যে এখানে যদি হয়, যদি কিছু সার্জিক্যাল ইন্টারভেনশন প্রয়োজন হয় এখানে যেন রেডি থাকে। তো ওনারা তো এখানে সমস্ত ওটি রেডি দেখেছিল সব। তো যেরকম সিটি স্ক্যানে দেখা যাচ্ছিল সেই তুলনায় অনেকটা বেটার। সুস্থ হবেন, ঈশ্বরের কাছে আমাদের প্রার্থনা আগের মতো স্বাভাবিকভাবে উনি আবার আমাদের মাঝে আসুক। অপারেশন হয়েছে, ডক্টর অবজারভেশনে রেখেছেন, আইসিইউতে আছেন। উই ক্যান অনলি হোপ ফর দ্য বেস্ট, এবং আমরা বিশ্বাস করি উনি সুস্থ আমাদের মাঝে ফিরে আসবেন। এদিকে শনিবার দুপুরেও আইএলএস হাসপাতালে যান মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, মন্ত্রী রতন লাল নাথ, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, ছিলেন ডাক্তার প্রদীপ ভৌমিক ও মুখ্যমন্ত্রী কথা বলেন চিকিৎসকদের সঙ্গে। বিস্তারিত খোঁজ খবর নেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের বর্তমান শারীরিক অবস্থার। শান্তন টিভি।
শনিবার ৯ আগস্ট ঐতিহাসিক ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিয়েছিলেন এই দিনটিতেই জাতির জনক মহাত্মা গান্ধী। এদিন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনের সামনে যুব কংগ্রেসের উদ্যোগে এই দিনটি উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন, গোপাল চন্দ্র রায়, প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, যুব কংগ্রেসের সভাপতি নীলকমল সাহা সহ অন্যান্য নেতৃত্বরা। যুব কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসও পালন করা হয়। এই দিন পাঠ করা হয় শপথ বাক্য। প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জানিয়েছেন, সেদিন ব্রিটিশ ভারত ছাড়ো ডাক দেওয়া হয়েছিল এবং পরবর্তী সময় দেশ স্বাধীন হলেও স্বাধীনোত্তর ভারতবর্ষে দেশের সংবিধান, দেশের নাগরিকদের ন্যায়ের অধিকার এদেশে একটা গণতান্ত্রিক শক্তির হাতে পরিচালিত হচ্ছে গত এক দশকের উপর ধরে। আর এই সময়কালে উন্নয়নের নামে হয়েছে দুর্নীতি। দেশব্যাপী একটা বিভেদকামী শক্তি বিরাজ করছে। আজ ৯ই আগস্ট ভারত ছাড়ো দিবস। এই ঐতিহাসিক দিনটি সারা দেশে জাতীয় কংগ্রেস উদযাপন করছে। ১৯৪২ সালে ৮ই আগস্ট বোম্বাইয়ের জাতীয় কংগ্রেস দলের যে সেখানে সভা অনুষ্ঠিত হয়, সেই সভায় সিদ্ধান্ত হয় যে ইংরেজ ভারত ছাড়ো, ব্রিটিশ শাসনের অবসানে ডু অর ডাই, করেঙ্গে ইয়ে মরেঙ্গে এই স্লোগান নিয়ে মহাত্মা গান্ধীর নেতৃত্বে দেশব্যাপী এই স্বাধীনতার আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন সমস্ত দেশের সাধারণ নাগরিক থেকে আরম্ভ করে জাতীয় কংগ্রেস নেতৃত্ব। লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন শিলচর ডিভিশনের এজেন্ট ফেডারেশনের ১০ম সম্মেলন অনুষ্ঠিত হয় আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে শনিবার। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, সম্পাদক ইন্দ্রনীল রুদ্র গুপ্ত, সভাপতি শান্তিকুমার সিং সহ আরও অনেকে। মুখ্য সচেতক কল্যাণী রায় জানিয়েছেন, প্রতি বছর উত্তর পূর্বাঞ্চলে এই সম্মেলন হয়ে থাকে। এবছর এই সম্মেলন আয়োজনের জন্য আগরতলাকে বেছে নেওয়া হয়েছে। উত্তর পূর্বাঞ্চলে এই সম্মেলনগুলি হয় এবং প্রতি বছর কোন কোন শহরে হবে, এই বছর তারা আগরতলা শহরকে বা ত্রিপুরাকে এনারা বেছে নিয়েছেন। আসলে এজেন্টস, লাইফ ইন্স্যুরেন্স এবং লাইফ ইন্স্যুরেন্স এজেন্টসদের সংগঠনকে শক্তিশালী করা, সংগঠনের মূল উদ্দেশ্য যেটা, তাকে সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দেওয়া এবং ইউনাইটেডলি তারা যাতে কাজ করতে পারে, এটাই তাদের এই সংগঠনের মূল উদ্দেশ্য। এবারে চোরেরা হানা দিতে শুরু করেছে প্রকাশ্য দিবালোকে। ঘটনা শনিবার সকাল 10টা নাগাদ কমলাসাগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শেখেরকোট রেল ব্রিজ সংলগ্ন নেতাজি সুভাষ কলোনি এলাকায়। স্থানীয় বাসিন্দা নন্দলাল দাস রাবার বাগানে কাজ করতে গিয়েছিলেন। তার স্ত্রী ও তখন বাড়িতে ছিল না। নন্দলাল দাসের ছেলে প্রাকৃতিক কাজের জন্য গিয়েছিলেন শৌচালয়ে, আর সে সময় ওই সুযোগকে সদ্ব্যবহার করে চোরেরা তার ঘরে প্রবেশ করে দুটি দামি মোবাইল সহ নগদ ৪০,০০০ টাকা এবং ৩ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। পরবর্তী সময় নন্দলাল দাস রাবার বাগান থেকে কাজ সেরে ঘরে ফিরে এসে দেখতে পান তার ঘর লণ্ডভণ্ড হয়ে রয়েছে, আলমিরা খোলা অবস্থায় রয়েছে। নন্দলাল দাস তখন চিৎকার চেঁচামেচি শুরু করলে পার্শ্ববর্তী বাড়ির লোকজন ছুটে আসে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় আমতলী থানায়। পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে তদন্ত শুরু করেছে। নন্দলাল দাস জানিয়েছেন, তার বাড়ির পাশে একটি প্রজেক্টের কাজ চলছে, অথচ পুলিশের কোনো রকম টহলদারি নেই, যার ফলে এলাকায় সাধারণ মানুষ নিরাপদে দিন কাটাতে পারছেন না। আমি সকালবেলা বাগানে গেছি, এর মা একটা ছোট জব করে এখানে চাকরি দেখে সকালবেলা গেছে, আর ছেলেটা ঘরে আসলো, ছেলেটা দরজাটা লাগাই ছেলে লেট্রিনে গেছে, ব্যবস্থা লেট্রিনে 1 ঘন্টা সময় লাগে আর কি। তো এই ফাঁকেতে লেট্রিন থেকে বাইরে আমিও ঘরে ঢুকছি, আর এদিকে ঘরের মধ্যে গডরেজ খোলা এবং হের মোবাইল নাই, হ্যাঁ টাকা পয়সা নাই, এই হলো ঘটনাটা আর কি। স্বর্ণের জিনিস যা ছিল সবটাই নিচে, কিছুই নাই ঘরে ওখানে। কয়টার সময় হয়েছে ঘটনা? এটা আনুমানিক 7:30 থেকে 10:30টা। আচ্ছা, তাহলে দিনের বেলায়? দিনের বেলা সকাল। এখন জিরো দেখছি আমি কারে সন্দেহ করবো। আচ্ছা, পুলিশ আইসেনি? 19-12 লোক আগে গেছে, এখন তারা কয়ে গেছে থানাতে এটা কমপ্লেন করতে হবে। 112 লোক? গয়না তো আনুমানিক 3 ভরি হইব, আর এটা যা যা বাজার মূল্য হয় আর কি। আর টাকা গড়ে এভারেজ 40 থেকে 50,000 টাকা গড়ে আসছিল। শনিবার তৃতীয়বারের মতো ত্রিপুরা কুইয়ার্ড প্রাইড ওয়াক 2025 অনুষ্ঠিত হয় রাজধানী আগরতলায়।
একটি স্থানীয় LGBTQ+ কর্মীদের সামাজিক গোষ্ঠীদের দ্বারা আয়োজিত হয় এই কর্মসূচি। এই হাঁটার মূল উদ্দেশ্য হল সমাজে তাদের প্রতি প্রচলিত কুসংস্কার ও বৈষম্য দূর করা এবং সকলের জন্য সম্মান ও সমতার বার্তার সমাজের প্রতি পৌঁছে দেওয়া। এই পদযাত্রা বের হয় আগরতলা উমাকান্ত একাডেমি প্রাঙ্গণ থেকে। তারা পরিক্রমা করে শহরের বিভিন্ন পথ, মৌলিক অধিকার সংক্রান্ত বিভিন্ন বিষয় পোস্টারের মাধ্যমে তুলে ধরা হয় এদিন। কথা হলো এবারের প্রাইডে আমরা এইটাই বার্তা দিতে চাইছি যে আমরা সমাজের অংশ, আমরাও সাধারণ 8-10টা সমস্যা আমাদেরও হয়, যেমন করে 8-10 জন মানুষের সমস্যা থাকে, আমাদেরও তাই সমস্যা, একই রকমের সমস্যা আমরা ফেস করি। এই জন্য সমাজের বিভিন্ন স্তরের সমস্যাগুলি কি কি হয় তা আমরা পোস্টারের মাধ্যমে দেখিয়েছি, বিভিন্ন রকমের বিষয় পোস্টারে আমরা তুলে ধরেছি। আমরা প্রকৃতির দূষণ নিয়ে তুলে ধরেছি, তারপর আমরা বেটি বাঁচাও বেটি পড়াও নিয়ে তুলেছি, আরও অনেক অনেক বিষয় আছে যেগুলি অধিকারের সম্পর্কে তুলেছি, যে আমাদের মৌলিক অধিকারগুলি সেগুলির উপরে আমরা দৃষ্টিপাত করেছি। সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি সদর মহকুমার 18তম সম্মেলন অনুষ্ঠিত হল শনিবার। এদিন সকাল 11টায় সদর বিভাগীয় কমিটির কার্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনকে সামনে রেখে ইতিমধ্যে তারা বেশ কিছু কর্মসূচি সংগঠিত করেছে। তাদের অভিযোগ, গোটা রাজ্যে রাজ্য সরকার সাধারণ মানুষের জন্য শুধু ফি বাড়িয়ে চলেছে, অথচ কাজ ও খাদ্যের অভাবে ধুঁকছে সাধারণ মানুষ, মুখ থুবড়ে পড়েছে রেগার কাজও। এই সমস্ত কর্মসূচির মাধ্যমে কতটুকু সাধারণ মানুষের মধ্যে পৌঁছানো গেছে সে বিষয়গুলো নিয়ে এদিনকার এই সম্মেলনে চুলচেরা বিশ্লেষণ করা হয়। অল ইন্ডিয়া কনফারেন্সকে সামনে রেখে প্রতিটি রাজ্যে সম্মেলন চলছে। আমাদের রাজ্যে ইউনিট সম্মেলন প্রায় শেষের দিকে, অঞ্চল সম্মেলনগুলো এই সদর মহকুমায় অঞ্চল সম্মেলন শেষ করেছে। আজকে তারা মহকুমা সম্মেলন করছে। আমাদের রাজ্যের প্রথম আজকে সদর মহকুমা সম্মেলন করবে। এই সদর মহকুমা সম্মেলনে 200 উপরে প্রতিনিধি আসছে। এই মহকুমা 12টা অঞ্চল থেকে প্রতিনিধিরা এখানে উপস্থিত হয়েছেন। শুক্রবার গভীর রাতে লালটিলা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। স্থানীয় শীতল নম এর বসত ঘর ও আসবাবপত্র আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ঘটনা খোয়াই থানার অন্তর্গত লালটিলা এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, লালটিলা জনৈক শীতল নমর বাড়ি তালা দিয়ে শুক্রবার বিকেলে নিকট আত্মীয়ের বাড়িতে বেড়াতে যায়। এদিন রাতে বসত ঘর আগুনে লেলিহান শেখায় সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। প্রতিবেশীরা দেখতে পেয়ে আগুন নেভানোর কাজে হাত লাগায়। খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরকে। দপ্তরের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই সম্পূর্ণ বসত ঘর ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 20 লক্ষ টাকা। খুঁজতে পারি না, আমরা তো বাড়িতে ছিলাম না, আমরা আগরতলা গেছিলাম। তখন সময় ধর না 12টা, 12:30টার দিকে আমরা ফোন গেছে, বড় আগুন লাগছে। হ্যাঁ, তারপরে এখানে লোকজন শুনছে, দেখছে, পাশের বাড়ির লোকে চিল্লাচিল্লি করছে। এবার আইসে, লোকজন আইসে, আয়া সেটা ফায়ার ব্রিগেড ফোন করছে। ফায়ার ব্রিগেডটা একটু আইতে দেরি করছে, নাহলে একটা রুম বাঁচাইতে পারলো না। এরা যতটুকু আইডিয়া করছে, আমি তো আসলাম না কেন। এরপরে আমি আইসি 3টার দিকে আমি আইসি, আয়া সেটা কী অবস্থা। এখনকার মতো সংবাদে পর্যন্তই। পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন শান্তন টিভির পর্দায়। নমস্কার।